বেশ কয়েক বছর আগেকার কথা। আমাদের পরিবারের সবাই তখন গ্রামে থাকি। আমাদের গ্রামের নাম ছিল রঘুনাথপুর। তখনকার সময় গ্রাম এলাকার সবাই ভূত প্রেতে অত্যন্ত বিশ্বাস করত। ভূত প্রেতের কথা শুনলেই কেউ আর সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতে সাহস করত না। গ্রামের কাউকে ভূতে ধরেছে শুনলে সবাই দৌড়ে গিয়ে সেখানে হাজির হতো দেখার জন্য। আর তখনকার সময় আমাদের আশেপাশের সমস্ত গ্রামের নামকরা তান্ত্রিক ছিলেন ভোলানাথ তান্ত্রিক। কোথাও অস্বাভাবিক কিছু হলেই তার ডাক পড়ত, আর তিনি তার শখের বাইকটি নিয়ে বেরিয়ে পড়তেন। তার পূর্বপুরুষ ছিল জমিদার বংশ। সেই বংশেরই একমাত্র উত্তরাধিকারী এই ভোলানাথ তান্ত্রিক। তাই তিনি অন্যান্য লোকেদের থেকে একটু অন্যরকমই। তন্ত্রবিদ্যা শেখা ছিল তার নেশা, আর তার থেকেই আজকের এই ভোলানাথ তান্ত্রিক। তবে আগে তিনি আমাদের সঙ্গে মাঝে মাঝে হারুদার চায়ের দোকানে বসতেন। তখন আমাদের সাথে গল্পগুজব করতেন। আমরা তার কাছ থেকে তার জীবনের ভৌতিক কাহিনী জানতে চাইতাম। একদিন তিনি অত্যন্ত ভয়ানক এক অশরীরী কাহিনী আমাদের শোনান, যে অশরীরী থেকে আজও তিনি দূরে থাকতে চান, যা দেখে তিনি আজও ভয় পান। আর সেই কাহিনী আজ তোমাদের শোনাতে চলেছি। একদিন সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আর আকাশ কালো করে প্রচুর মেঘ জমেছিল। চারিদিকে মাঝে মাঝেই বিদ্যুৎ চমকানির ঝলক দেখা যাচ্ছিল। পরিবেশ এমন ছিল, দেখে মনে হচ্ছিল দিনের বেলাতেই যেন ঘোর অন্ধকার নেমে এসেছে। ভোলানাথ তান্ত্রিক ঘরে শুয়ে আছেন। এই খারাপ পরিবেশে কোনো কাজও নেই, তাই তার মন মেজাজ ভালো নেই। তাই তার চোখে কোনো ঘুমও নেই, তার মন কেবলই উসখুস করছে। এমন সময় হঠাৎ করেই তার দরজায় এসে কেউ ঠোকা দিতে লাগলো। তিনি বিছানার উপর উঠে বসলেন এবং মনে মনে একটু আনন্দিতও হলেন। আবার ভাবলেন, কি ব্যাপার, এই দুর্যোগের দিনে আবার কে বিপদে পড়ল? এইসব ভেবে তিনি উঠে গিয়ে দরজা খুলে দিলেন। দেখলেন একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তান্ত্রিককে দেখে লোকটি বলে ওঠে, তান্ত্রিক বাবা, আমার ছেলেকে বাঁচান, বাঁচান আমার ছেলেকে। কে আপনি? কোথা থেকে আসছেন? আমি অনেক দূর থেকে আসছি বাবা। এখান থেকে 3-4টে গ্রাম পেরিয়ে নিমতলি যে গ্রাম আছে, আমি ওখান থেকে আসছি। কি বিপদ হয়েছে বল আমাকে, সব খুলে বল। আমার ছেলেটার খুব বিপদ, কেমন যেন করছে। বাঁচান বাঁচান বাবা, আমার ছেলেটাকে বাঁচান। চারিদিকে ঝড় জলের যা পরিস্থিতি, তাতে বের হওয়া হয়তো ঠিক হবে না, কিন্তু তার যে নেশা এই কাজে, তাই তিনি বললেন, আচ্ছা বাড়ি ফিরে যা, আমি সবকিছু গুটিয়ে নিয়ে তারপর আসছি। এরপর তান্ত্রিক তার কাজের সমস্ত কিছু গুটিয়ে নিয়ে তার বাইকটি নিয়ে বেরিয়ে পড়লেন। সেই দুর্যোগের ঝড় বৃষ্টিতে তিনি তার বাইক ছুটিয়ে চলেছেন ফাঁকা রাস্তা দিয়ে। আকাশ কালো করে মেঘ এতটাই জমেছিল যে দিনের বেলাতেও এতটাই অন্ধকার হয়েছিল যে বাইকের আলো জ্বালিয়েও এই বৃষ্টিতে রাস্তাঘাট যেন দুহাত দূরেই কিছুই দেখা যাচ্ছিল না। তবে তার মনে তেমন কোনো ভয় ছিল না, কেননা তিনি ছিলেন অত্যন্ত সাহসী লোক। অশরীরী ভূতপ্রেত নিয়েই তো তার কাজ, তাই তিনি নিশ্চিন্তে বাইক চালাচ্ছিলেন। তার যে গ্রামে যাওয়ার কথা, সেই গ্রামে তিনি প্রবেশ করলেন। তখন তিনি আপন মনে
একটু অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিলেন। তার যাওয়ার রাস্তাতেই একটা ঝাঁকড়া বড় তেঁতুল গাছ ছিল, সেখানেই বাস করত এক পেতনি। ওই রাস্তা দিয়ে সন্ধ্যার পর বা দিনের বেলাতেও একাকী কেউ গেলে তাকে সেই পেতনি ভয় দেখাতো। ভোলানাথ তান্ত্রিকও সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় যেই না ওই তেঁতুল গাছের তলায় গেছে, অমনি সেই পেতনি এক লাফে সেই তেঁতুল গাছ থেকে এসে তান্ত্রিক মশাইয়ের বাইকের পিছনের সিটের উপর উঠে বসে পড়ল। কিছুটা পথ এভাবেই ভোলানাথ তান্ত্রিক গাড়ি চালান। তারপর হঠাৎই তার হুঁশ হলো, তার পিছনে কেউ যেন একজন বসে আছে, তার উপর তার কাঁধের উপরেও যেন কেউ হাত দিয়ে আছে। ভোলানাথ তান্ত্রিক সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামলেন। তিনি তাকিয়ে দেখেন দূরে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। ভোলানাথ তান্ত্রিক তাই না দেখে খুব রেগে গিয়ে বললেন, কে রে তুই? সামনে আয়। আমাকে চিনিস তুই? আমি ভোলানাথ তান্ত্রিক। আমি কি করতে পারি সেটা মনে হয় তোর জানা নেই। ভোলানাথ তান্ত্রিকের নাম শুনেই সেই পেতনি বুঝতে পারে আজ তার আর নিস্তার নেই। তাই সে ভোলানাথ তান্ত্রিকের সামনে এসে বলে, পেতনির এই কথা শুনে ভোলানাথের মন কিছুটা শান্ত হয়। তারপর বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আর কোনোদিনও যেন এত বড় ভুল না হয়। এরপর সেই পেতনি সেখান থেকে এক লাফ দিয়ে সেই তেঁতুল গাছের উপর চড়ে বসে। এদিকে ভোলানাথ তান্ত্রিকও আবার গাড়ি চালিয়ে সেই বাড়ির পথে যেতে থাকে। তিনি যখন সেই বাড়িতে গিয়ে পৌঁছান তখন বৃষ্টি থেমে গেছে, তবে বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে। তিনি সেই বাড়িতে গিয়ে দেখেন একটি ছোট ছেলে খাটে শুয়ে আছে। তার চোখ দুটি লাল হয়ে যেন আগুনের ভাটার মতো জ্বলছে। তান্ত্রিককে দেখেই তার রাগে চোখ মুখ আরো লাল হয়ে উঠল। তখন তান্ত্রিককে সে বলতে লাগলো, গতি ভালো নয় বুঝতে পেরে ভোলানাথ তান্ত্রিক ব্যাগ থেকে তার সরঞ্জাম বের করে মেঝেতে মন্ত্রপুত একটি গন্ডি কেটে মন্ত্র পড়তে লাগলেন। কিন্তু তিনি সহজে সেই অশরীরীকে বশে আনতে পারছিলেন না। এদিকে সেই অশরীরী মন্ত্র শুনে আর ঠিক থাকতে না পেরে দাপাদাপি শুরু করে দিল। সে এমন ভাবে দাপাদাপি আরম্ভ করলো যে বাড়ির সবাই প্রচন্ড ভয় পেয়ে গেল। এমন সময় তার মন্ত্রের তেজে সেই প্রেত কাবু হয়ে পড়ল। কিন্তু সেই প্রেত ভোলানাথ তান্ত্রিকের হাতে বন্দী হওয়ার আগে তান্ত্রিকের কানে কানে বলে গেল, আমার সাথে ঠিক করলি না, সুযোগ পেলে আমি তোকে ছাড়বো না, ছাড়বো না তোকে। এরপরেই সেই প্রেত একটি বোতলের মধ্যে বন্দী হয়ে পড়ে। ভোলানাথ তান্ত্রিক ও সেই বাড়ির লোক দুজনা মিলে পাশের ফাঁকা পড়ে থাকা জমিতে যে বড় গাছটি ছিল তার নিচে সেই বোতলটি পুঁতে দিয়ে এলো। এরপর ভোলানাথ তান্ত্রিক আবার গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তখন প্রায় মধ্যরাত্রি হয়ে গেছে। তবে তিনি এর আগে প্রচুর এসব কাজ করেছেন,
কিন্তু আজ তার মনের মধ্যে কেমন যেন একটু ভয় ভয় বাসা বেঁধেছে। যাই হোক, বিভিন্ন কথা চিন্তা করতে করতে তিনি বাড়ির পথে চলতে থাকলেন। এই ঘটনার বেশ কয়েক মাস কেটে গেছে। ভোলানাথ তান্ত্রিকও তার কাজে মন দিয়েছেন। তার আর এসব কোনো ঘটনার কথাই মনে নেই। এরই মধ্যে ঘটে যায় এক বিরাট বড় ভয়ঙ্কর দুর্ঘটনা। সেই পুরো জমির গাছটি একটি কাজের জন্য কেটে ফেলা হয়। এরপর সেখানে অনেকটা জায়গা ফাঁকা পড়ে থাকতে দেখে গ্রামের হারু বলে একজন একটি নতুন গাছ লাগাবে বলে কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকে। কিন্তু হঠাৎই তার কোদালের ঘায়ে সেই বন্দি করা প্রেতের কাঁচের বোতলটি ভেঙে যায়, আর সঙ্গে সঙ্গে সেই প্রেত বাইরে বেরিয়ে আসে আর অট্টহাসিতে চারিদিকে প্রতিধ্বনিত হতে থাকে। সে প্রতিশোধ নেওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, হাওয়ার কুণ্ডলি পাকিয়ে চারিদিকে ধুলোর ঝড় তুলতে থাকে। সে এতটাই দাবাদাবি করতে থাকে যে আশেপাশের সমস্ত লোকজন ভয়ে ঘরে বসে ঠক ঠক করে কাঁপতে থাকে। সবাই দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতর চুপচাপ বসে থাকে। আর এই সব কাণ্ড কাহিনী দেখে সেই হারু ভয়ে সেখান থেকে সমস্ত কিছু ফেলে রেখে এক দৌড়ে পালিয়ে যায়। কিন্তু একটা জিনিস, প্রত্যেক অশরীরীর নির্দিষ্ট একটা এলাকা থাকে। তারা তাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় যেতে পারে না। তাই সেই প্রেত এখন আর ভোলানাথ তান্ত্রিকের কিছু ক্ষতি করতে পারল না, শুধু এদিক ওদিক দাপিয়ে বেড়াতে লাগলো। এর কয়েকদিন পরের একটি ঘটনা। ভোলানাথ তান্ত্রিক ওই গ্রামেই অন্য একটি বিশেষ কাজের জন্য গিয়েছিলেন। তিনি যখন বাড়ি ফেরার জন্য বেরিয়েছেন তখন রাত মোটামুটি ভালোই হয়েছে। রাস্তায় কোনো লোকজন ছিল না। তিনি আপন মনে একাকী বাইক চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি তার পিছনে কিছু একটার অনুভূতি বুঝতে পেরে পিছন ঘুরে তাকালেন। তাকিয়েই তিনি সেই অশরীর প্রেতকে দেখতে পেলেন, আর সেই প্রেতকে দেখা মাত্রই তিনি চিনে ফেললেন। তিনি বিপদ বুঝতে পেরে সামনে তাকিয়ে দেখেন তিনি আজ অন্য কাজের জন্য এসেছিলেন, তাই তার কাছে মন্ত্রপুত কুমণ্ডল বা জল বা অন্যান্য কোনো সরঞ্জাম নেই। তিনি সেদিন অত্যন্ত ভয় পেয়ে যান। মন্ত্র পড়ে সঙ্গে সঙ্গে তিনি তার চারপাশে একটি রক্ষা কবচ তৈরি করে ফেলেন আর প্রচুর জোরে বাইক চালাতে থাকেন। তিনি জানতেন এই এলাকা পেরিয়ে গেলে সেই প্রেত আর তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সেদিন তার ভাগ্য সহায় ছিল না। তিনি রাস্তায় কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে বা তার গাড়ির চাকা স্লিপ করে গাড়ি সমেত রাস্তার উপর ছিটকে পড়েন আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন। এই গ্রামের সেই তেঁতুল গাছে থাকা পেতনি দূর থেকে তান্ত্রিকের এই বিপদ দেখে বুঝতে পারেন যে তান্ত্রিক আজ বড় বিপদে পড়েছে। তাই সে সঙ্গে সঙ্গে হাওয়ার গতিতে উড়ে এসে তান্ত্রিককে নিয়ে একদম তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এরপর ভোলানাথ তান্ত্রিকের জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি তার ঘরে শুয়ে আছেন। এই ঘটনার পর থেকে ভোলানাথ তান্ত্রিক সেই প্রেত থেকে খুব সাবধানে থাকেন। আমাদের পিএন টুনস চ্যানেলের আরো অন্যান্য গল্পগুলি দেখতে আমাদের
পেন টুনস কার্টুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং অল বেল নোটিফিকেশন অন করে রাখুন। এছাড়া আপনারা কি ধরনের গল্প পছন্দ করেন তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেই ধরনের গল্প রেডি করে আপনাদের সামনে তুলে ধরব। থ্যাংক ইউ।